প্রতিই নজর রাখবো এসএসকেএম এর খবরে। এসএসকেএম কাণ্ডের রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের। বিস্তারিত জানতে চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি। এসএসকেএম হাসপাতালে নাবালিকা যৌন নিগ্রহের ঘটনা। ইতিমধ্যে এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, তাকে আদালতে পেশও করা হয়। আর এই ঘটনায় এবার বিস্তারিত জানতে চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি। এসএসকেএম হাসপাতালে নাবালিকা যৌন নিগ্রহের ঘটনায় বিস্তারিত রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের। এসএসকেএম কাণ্ডের রিপোর্ট তলব করল স্বাস্থ্য ভবন। সেখানে চিকিৎসা করাতে আসা এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ সামনে আসে। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করার পর তাকে আদালতে পেশও করা হয়েছে। এসএসকেএম হাসপাতালে নাবালিকা যৌন নিগ্রহের ঘটনায় বিস্তারিত জানতে চেয়ে এবার রিপোর্ট তলব করল স্বাস্থ্য ভবন। এদিকে এসএসকেএম এ নাবালিকার নির্যাতনের প্রতিবাদে হাসপাতালের গেটের বাইরে বিক্ষোভ প্রদর্শন। এসইউসিআই এর পক্ষ থেকে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়। হাসপাতালে ডাক্তার থেকে শুরু করে রোগীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি সহ রাজ্যের নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি সহ একাধিক দাবি নিয়ে এই বিক্ষোভ প্রদর্শন। পাশাপাশি কংগ্রেসের পক্ষ থেকেও এই বিক্ষোভ প্রদর্শন করা হয়। এসএসকেএম এ নাবালিকা নির্যাতনের প্রতিবাদ। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি। হাসপাতালের এমার্জেন্সি গেটে বিক্ষোভ প্রদর্শন কংগ্রেসের। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের এই প্রতিবাদ কর্মসূচি ঠিক একই দাবি নিয়ে, অর্থাৎ চিকিৎসক থেকে শুরু করে রোগীদের নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি। দক্ষিণ কলকাতার জেলা কংগ্রেসের পক্ষ থেকেও এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি। হাসপাতালে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করাতে আসা নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এসএসকেএম নাবালিকা যৌন নিগ্রহের ঘটনা। অভিযুক্তের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 31শে অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। আবারও আপনাদের জানিয়ে রাখবো, এসএসকেএম কাণ্ডে অভিযুক্তের 31শে অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ। আজ আদালতে 4টি আবেদন করা হয়। আবেদন জানানো হয় সরকারি কৌশলের তরফে। নির্যাতিতা ও অভিযুক্তের রক্ত ও ডিএনএ পরীক্ষার আবেদন। প্রতিনিধি অদ্রিজা ঘোষ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। অদ্রিজা, কি জানা যাচ্ছে, আদালতের কি নির্দেশিকা? দেখো সমুদ্রের যে বিষয়টি জানাই, আমরা এই মুহূর্তে রয়েছি আলিপুর চত্বরে এবং যে বিষয়গুলি আজকে এই মামলার ক্ষেত্রে উঠে এসছে সেক্ষেত্রে আমরা জানি যে গতকালই একদিনে পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছিল অভিযুক্তর এই এসএসকেএম এর নাবালিকা তাকে যৌন হেনস্থার অভিযোগের এই মামলার ক্ষেত্রে, এবং আজকে তাকে কলকাতার আলিপুরের পক্সো বিশেষ আদালতে পেশ করা হয়। এবং এদিন সূত্র মারফত আমরা যে বিষয়গুলি জানতে পারছি যে অভিযুক্তর 4 নভেম্বর পর্যন্ত তাকে পুলিশ হেফাজতের জন্য আবেদন জানানো হয়েছিল সরকারি কৌশলের তরফে, কিন্তু সেই আবেদন 7 দিনের মঞ্জুর করা হয়েছে। এক্ষেত্রে 31শে অক্টোবর পর্যন্ত অভিযুক্ত পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে আলিপুর পক্সো আদালতের নির্দেশে। শুধু তাই নয়, তার পাশাপাশি আরো যে বিষয়গুলো এদিন মামলার ক্ষেত্রে উঠে এসছে আমরা আদালত সূত্র মারফত জানতে পারছি যে মূলত 4টি আবেদন করা হয়েছে সরকারি কৌশলের তরফে। তার মধ্যে নির্যাতিতা এবং অভিযুক্তর ব্লাড স্যাম্পল টেস্ট
টেস্ট এবং তার পাশাপাশি মেডিকো লিগাল টেস্টের জন্য ডিএনএ টেস্টের জন্য ডিএনএ টেস্টের জন্য আবেদন জানানো হয়েছিল এবং সেই আবেদন কার্যত মঞ্জুর করা হয়েছে। পাশাপাশি আজকে অর্থাৎ শুক্রবার নির্যাতিতার মেডিকো লিগাল টেস্ট করা হচ্ছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এর আগে নির্যাতিতার প্রাথমিক মেডিকেল যাবতীয় যে টেস্ট রয়েছে সেই টেস্ট হয়ে গিয়েছে, তার রিপোর্ট আসবার কথা আগামী দিনে। সেই রিপোর্টে নতুন কি তথ্য আসছে সেটাও কিন্তু যেমন উল্লেখযোগ্য, শুধু তাই নয় তাছাড়াও নির্যাতিতার মায়ের জবানবন্দি নেওয়ার জন্য কিন্তু সরকারি কৌশলের তরফে আবেদন জানানো হয়েছিল এবং সেই আবেদনও কার্যত মঞ্জুর করা হয়েছে। এবং এই মামলার ক্ষেত্রে এখন কিন্তু যাবতীয় যে টেস্টগুলো হচ্ছে সেই টেস্টগুলোর পর এবং গোপন জবানবন্দি নেওয়ার পরে এই মামলা কোন দিকে মোড় নেয় এখন কিন্তু সেটাই দেখা সম্ভব। ধন্যবাদ অদ্রিজা। ইতিমধ্যেই এসএসকেএম এর এই ঘটনা অভিযুক্তকে 31 অক্টোবর পর্যন্ত আদালত পুলিশের হেফাজতে নির্দেশ দিয়েছে। আর এই ঘটনায় আপনাদের শোনাবো কাদম্বিনীর বাবা মা কি বলছেন তারা। এখন টিকিট কাটছিলেন, সুরক্ষার অবশ্যই গাফিলতি রয়েছে। যে ছেলেটা আজকে এসএসকেএম এ ধরা পড়েছে সে ছেলেটা এসএসকেএম এ কাজও করে না, সে এনআরএস চুক্তিভিত্তিক কর্মী। সে এসএসকেএম এ গিয়ে ঢুকে গেল কি করে? হসপিটালে যে কেউ গিয়ে তো ঢুকতে পারে না। আমার মেয়ের আরজি কর, সেখানেও তো যে কেউ গিয়ে ঢুকতে পারে না। একটা সিভিক ভলেন্টিয়ার রাতে সে ঢুকে গেল কি করে? আর প্রত্যেকটা ঘটনা ঘটার পরে অপরাধীদের ধরে ফেলেছি এটা বললেই কি দায় এড়ানো হয়ে যাবে? প্রত্যেকটা ব্যাপারে অপরাধ কেন হচ্ছে সুরক্ষিত জন্যে সেটা কে দেখবে? তাহলে সেটা দেখা হচ্ছে না কেন? সেই দেখার দায়িত্বটা কার? আমাদের পুলিশ প্রশাসন কেন নির্বাক? খুবই দুঃখজনক ঘটনা। শুধু আজকে নয়, পরপর কয়েকদিন ধরে হসপিটালগুলোতে যে ঘটনাগুলো ঘটছে আমরা দেখি, সত্যি ধৈর্য ধরা খুব সম্ভব না, অধৈর্য হয়ে পড়ছি। মোহাম্মদ বাজারে একটা ঘটনা ঘটেছে, দুর্গাপুর, উলুবেড়িয়া, আজকে আবার এসএসকেএম। যেখানে সুরক্ষিত একটা হসপিটাল, পশ্চিমবঙ্গের 1 নম্বর হসপিটাল, সেখানে বাইরের লোক কি করে, বাইরের একটা স্টাফ কি করে হসপিটালের মধ্যে ঘোরাফেরা করে এবং একটা মেয়েকে এরকমভাবে ফুসলিয়ে নিয়ে গিয়ে এরকম শ্লীলতাহানি করে। আমরা একটু আশ্চর্য লাগছি। গাফিলতি নয়, এরা প্রশ্রয় দেওয়া। ইতিমধ্যেই আরজি করের ঘটনার পর এবার এসএসকেএম হাসপাতালে সেখানে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ সামনে আসতেই রাজ্যে নারীদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কি প্রতিক্রিয়া দিয়েছেন তিনি শোনাবো। हॉस्पिटल, मेडिकल कॉलेज, यूनिवर्सिटी में महिलाएं सुरक्षित नहीं है। चाहे डॉक्टर हो, चाहे नर्स हो, चाहे पेशेंट्स हो, हर जगह ये बदमाश लोग इनके साथ ऐसे ही करते हैं और फिर कुछ दिन के बाद वो दब जाता है। पुलिस की कोई कार्रवाई नहीं, कोई सुरक्षा नहीं है। सरकार की यही रवैया है, महिलाएं यहाँ सुरक्षित नहीं है। এদিকে এসএসকেএম এর ঘটনায় আইনের মতন কাজ করবে, কঠোরভাবে এর মোকাবিলা করতে হবে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ল উইল টেক ইটস ওন কোর্স এবং শক্তভাবে এটার মোকাবিলা করতে হবে এবং সমাজের মধ্যে সবাইকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এদিকে উলুবেড়িয়া কাণ্ডের প্রতিবাদ পেন ডাউন, মহিলা ডাক্তারকে হেনস্থার প্রতিবাদে পেন ডাউন কর্মসূচি। সিনিয়র রেসিডেন্ট ডক্টরস সংগঠনের পক্ষ থেকে এই পেন ডাউন কর্মসূচি চলে। তবে সিনিয়র ডাক্তাররা চিকিৎসা পরিষেবা দেন। আউটডোরে আজ 9টা থেকে 2টো পর্যন্ত ছিল এই পেন ডাউন। হাসপাতালের বাইরে অবস্থান প্রতিবাদ আপাতভাবে একদিনের প্রতীকী পেন ডাউন করা হয়। তবে তাদের দাবি পূরণ না হলে পরবর্তীতে এই আন্দোলন আরো বৃহত্তর হবে এমনটা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন এই চিকিৎসক সংগঠনের সদস্যরা। মহিলা ডাক্তারকে হেনস্থার প্রতিবাদ, ডক্টর সংগঠনের পক্ষ থেকে এই পেন ডাউন কর্মসূচি। 9টা থেকে কিন্তু এই কর্মবিরতি হওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত এখন দেখা যাচ্ছে না হসপিটালে। কিন্তু এই 9টা থেকে 2টো পর্যন্ত তাদের এই কর্মবিরতি রয়েছে। সিনিয়র ডাক্তার যে রেসিডেন্ট রয়েছে তাদের উলুবেড়িয়া হসপিটালে 47 জন এই টিমে রয়েছেন, তারা কর্মবিরতি করবেন আজকে উলুবেড়িয়া হসপিটালে। কিন্তু দেখা যাচ্ছে যে 9টা থেকে কিন্তু যে আউটডোরের টিকিট সেটা কিন্তু গেট খুলে দেওয়া হয়েছে এবং মানুষ লাইন দিয়ে। ইতিমধ্যেই যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে উলুবেড়িয়া কাণ্ডের প্রতিবাদে পেন ডাউন, সিনিয়র ডাক্তাররা চিকিৎসা পরিষেবা দেন। তবে আউটডোরে আজ 9টা থেকে 2টো পর্যন্ত ছিল এই পেন ডাউন কর্মসূচি।
রোগীদের কোনো রকম ক্ষতি করে সেটা কোনোদিনই করা হবে না, করা হয়নি। এর আগেও যখন অভয়ার সময়ও প্রোটেস্ট করা হয়েছিল তখনও করা হয়নি, এখনও সেটা করা হবে না। আর আউটডোর সচল আছে একদমই, সবাই দেখছেন পেশেন্টের ক্ষতি বা এরকম কোনো রকম পরিষেবা কিন্তু বন্ধ নেই। এসআররা পেন ডাউন করেছে, শুধু সিনিয়র রেসিডেন্ট জুনিয়র ডক্টর যারা তারা পেন ডাউন করেছেন, কিন্তু সেটাও 2টো অবধি, এবং তাও মানে জরুরি পরিষেবাও চালু রেখেছেন তারা, ইনডোর পরিষেবাও চালু রেখেছেন তারা, শুধু আউটডোরটা স্যারেরা ম্যানেজ করছেন, ফ্যাকাল্টি যারা তারা ম্যানেজ করছেন, সেটাও কিন্তু বন্ধ নেই। এটা একটা জাস্ট শো অফ সলিডারিটি। যে ডিমান্ডগুলো সেই অভয়ার সময় থেকে চলে আসছিল সেগুলোর কোনোটাই কিন্তু পূর্ণ হয়নি, সেটার একটা মানে লাইভ এক্সাম্পল আমরা পেয়ে যাচ্ছি আমাদের চোখের সামনে। আমাদের কালিগের বয়ান, সেখানে তিনিও বলেছেন যে 3 জন মেন অপরাধী, বাকিরাও ইকুয়ালি মানে বাকিরাও মব ভায়োলেন্সের মধ্যে ইনভলভ, তো তাদেরকেও তিনি চান যে কিছু সাজা দেওয়া হোক, বা 3 জন যিনি মেন অপরাধী তারা এখনো পর্যন্ত অ্যারেস্টেড। আমরা ডেফিনেটলি চাইবো যে বাকি যারা ছিলেন তাদেরকেও আইডেন্টিফাই করে তাদের কিছু না কিছু শাস্তি দেওয়া হোক। উলুবেড়িয়া কাণ্ডের প্রতিবাদে পেন ডাউন, মহিলা ডাক্তারকে হেনস্থার প্রতিবাদে পেন ডাউন কর্মসূচি সিনিয়র রেসিডেন্ট ডক্টরস সংগঠনের। পেন ডাউন, তবে সিনিয়র ডাক্তাররা চিকিৎসা পরিষেবা দেবেন। আউটডোরের আজ সকাল 9টা থেকে 2টো পর্যন্ত ছিল এই পেন ডাউন। হাসপাতালের বাইরে তারা অবস্থান প্রতিবাদে বসেন, তবে আপাতভাবে তাদের এই চিকিৎসা পরিষেবার পাশাপাশি তারা কিন্তু সেখানে পেন ডাউন কর্মসূচিও পালন করেন। কিন্তু যে দাবি তাদের পক্ষ থেকে রাখা হয়েছে যে হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, সেই নিরাপত্তা সুনিশ্চিত যতক্ষণ না হচ্ছে বা তাদের যতক্ষণ না দাবিগুলি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালাবেন। পরবর্তীতে এই আন্দোলন বৃহত্তর হতে পারে, এমনটাও কিন্তু হুঁশিয়ারি দিয়ে রেখেছেন সিনিয়র রেসিডেন্ট ডক্টরস সংগঠনের সদস্যরা। উলুবেড়িয়ায় যে ঘটনা, কর্মরত এক ডাক্তারকে সেখানে হেনস্থার অভিযোগ সামনে আসে, ইতিমধ্যেই পুলিশ গোটা ঘটনা তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেপ্তারও করেছে, পুলিশি তদন্তও জারি রয়েছে। আর এর মধ্যেই হাসপাতালের মধ্যে এই ঘটনা ঘটাতেই আবারও হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতেই এই সিনিয়র রেসিডেন্ট ডক্টর সংগঠনের পক্ষ থেকে পেন ডাউন। প্রতিনিধি সুপ্রিয় রায় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, এই মুহূর্তে কি পেন ডাউন যে কর্মসূচি যেটি পালন করা হচ্ছিল তা প্রত্যাহার করা হয়েছে? পরবর্তীতে চিকিৎসকরা কি বলছেন, কোন পথে হাঁটবেন তারা? দেখো, এখনো পর্যন্ত যে পেন ডাউন কর্মসূচি সেটা কিন্তু 2টো পর্যন্ত হয়েছে। তারপরে 3 জন অভিযুক্ত ছিল, শেখ হাসিবুর, শেখ বাবুলাল এবং শেখ সম্রাট। তার 3 জন, প্রথম কিন্তু 2 জনকে গ্রেপ্তার করা হয়, শেখ হাসিবুর এবং শেখ বাবুলালকে। তাদের 3 দিনের পিছিয়ে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল, আদালতে তুলে উলুবেড়িয়া বিচারক দিয়েছিল। তারপরে কিন্তু শেখ যে সম্রাট আছে তাকে 2 দিনের পিছিয়ে দেওয়া হয়েছিল। আজ সেই 3 জনের কিন্তু পুলিশি হেফাজতের দিন শেষ, এবং তাদেরকে আবারও উলুবেড়িয়া আদালতে তোলা হলে কিন্তু তাদেরকে বিচারক কিন্তু ফের 3 দিনের পিছিয়ে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন এখনো পর্যন্ত। সুপ্রিয়, এখানে আরেকবার জানার চেষ্টা করব যে চিকিৎসকরা তারা কি বলছেন, পরবর্তীতে তাদের অবস্থান কি হতে পারে, সে বিষয়ে কি কিছু জানানো হয়েছে? দেখো, যে উলুবেড়িয়ায় কিন্তু যে নাগরিক মঞ্চের তরফ থেকে কিন্তু আজকে উলুবেড়িয়া যে নেতাজির মঞ্চ আছে তার পাদদেশে কিন্তু আজকে জমায়েত ছিল। সেখানে কিন্তু তাদের মিছিল হওয়ার কথা ছিল, এবং সেখানেই কিন্তু যে জুনিয়র ডাক্তাররা আছে তারা কিন্তু এসে উপস্থিত হয়েছিলেন। সেখান থেকে এখন কিন্তু মিছিল হওয়ার কথা রয়েছে। সুপ্রিয়, এই ঘটনায় যে অভিযুক্তরা গ্রেফতার হয়েছে তাদের কতদিনের এখনো পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, কি জানতে পারছো? ঘটনায় যে 3 জন অভিযুক্ত রয়েছে তাদের কিন্তু উলুবেড়িয়া মহকুমা আদালতে আজকে তোলা হলে বিচারক তাদের আবারও কিন্তু 3 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছেন, এবং ডাক্তাররা জানাচ্ছেন যে 10-12 জনের যে যাদের দল ছিল তার মধ্যে 3 জনই এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছে। তারা কিন্তু এখনও দাবি জানাচ্ছেন যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ যেন আরও কয়েকজনকে গ্রেপ্তার করে যারা অভিযুক্ত, যারা এই রকম কাজ করেছে। কারণ পরে যদি তাতে শাস্তি না হয় তাহলে কিন্তু তাদের কনফিডেন্স আরও বাড়বে। রাজ্যের কোনো হসপিটালেই যেন তাদের সহকর্মী। এখানে আরও একবার স্পষ্ট হতে চাইবো, ঠিক কত দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে?
হলে কিন্তু আজকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। বেশ, পরবর্তী পরিস্থিতিতে নজর রাখো সুপ্রিয়। তবে আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। এই মুহূর্তে যে খবর আপনাদের জানাচ্ছিলাম যে একদিকেই উলুবেড়িয়া কাণ্ডে ধৃতদের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। 3 জনের 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ। শেখ বাবুলাল, শেখ হাসিবুর এবং শেখ সম্রাটের পুলিশি হেফাজত। উলুবেড়িয়া মেডিকেলের মহিলা ডাক্তারকে হেনস্থার ঘটনা, সেই ঘটনায় 3 জনকে পুলিশি তদন্তের পুলিশি তৎপরতায় গ্রেপ্তার করা হয়। বাকিদেরও খোঁজে ইতিমধ্যেই তদন্ত জারি রয়েছে। আর এর মধ্যেই এই 3 জনকে আদালতে পেশ করা হলে আবারও 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। উলুবেড়িয়া কাণ্ডের প্রতিবাদে অন্যদিকে চিকিৎসকদের আবার পেন ডাউন কর্মসূচি। আসছে পরের খবরে। এসআইআর আবহের মধ্যে কল্যাণীতে শতাধিক ভোটার কার্ড উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। একদিকে যখন এসআইআর এর প্রস্তুতি, ঠিক তখনই কল্যাণীতে শতাধিক ভোটার কার্ড উদ্ধার আসামের 3টি ডিজিটাল কার্ড। এক ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার কল্যাণীর মাঝের চর পুকুরপাড় এলাকার ঘটনা। সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করায় উদ্ধার হয় এই ভোটার কার্ডগুলি। উদ্ধার করে কল্যাণী থানার পুলিশ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এসআইআর আবহের মধ্যেই এই ভোটার কার্ড উদ্ধার ঘিরে চাঞ্চল্য। এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা কি বলছেন শোনাবো আপনাদের। বন্ধু আমার ঘরে খুব বন্ধু ছিল, বারবার শত্রু ছিল, সবার প্যান কার্ড নিয়ে পালিয়ে যায়। এইগুলো কোথায় পেয়েছো? এই আর কি মেন কলেজে ডাস্টবিনের মধ্যে তোমার বাগান পুষে বাগান পুষে পিস পড়েছে, তোমার চাপা দেওয়া আছে। এগুলো চাপা দেওয়া ছিল? হ্যাঁ, চাপা দেওয়া ছিল। তোমার জঙ্গলের মধ্যে? হ্যাঁ, যেসব চোখ পড়েছে সেগুলো নিয়েছি, সেই কাপড় থেকে এগুলো সব আমি সব ভরে রেখে দিয়েছি। আমার চোখে পড়েছে, আমি বেশি সহায়তা যাইনি, যেহেতু আমার চোখ পড়েছে তুলে নিয়েছি। বলছি দাঁড়াচ্ছে না, তারপরে জোর জবরদস্তি ট্রেনে দেখলাম যে এত ভোটার কার্ড, তাই মানে কিসে ছিল ওনার? এই ওনার প্লাস্টিকের মধ্যে নিয়ে যাচ্ছিল সব। এই ভোটার কার্ড দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে সব ডুপ্লিকেট ভোটার কার্ড বানিয়ে নিয়ে যাচ্ছে। কল্যাণী মায়ের চর 7 নম্বর ওয়ার্ড ফেলে দিয়েছে, তাই ওখান থেকে নিয়ে যাচ্ছে। তবে ফেলে দিয়েছে হয়তো। একে দেখে কি মনে হচ্ছে? উনি কোনো কিছু জল। আর এদিকে এই ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূল, বিজেপি এবং সিপিএম এর তরফে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। পারে, কিন্তু আপনি নিজেও কল্যাণীতে থাকেন এবং কল্যাণীর সাধারণ মানুষের মধ্যে আপনি একজন পড়েন, এবং সাধারণ মানুষকে জিজ্ঞেস করলেও বুঝতে পারবেন যে আমাদের তৃণমূলের কোনো কর্মী বা কোনো রকমভাবে এই ধরনের ঘটনা আইডেন্টি কার্ড ওখানে রয়েছে, তাতে পরিষ্কার কিন্তু বেরিয়ে আসবে কারা এর সাথে যুক্ত। শাসক শ্রেণীর মদতপুষ্ট ভোট লুটকারী যারা, তাদেরই এই কাজ। এগুলো তারা এখন দেখছে যে হয়তো ধরা পড়ে যেতে পারি, এটা তার কোনো কাজে লাগবে না। তার লোকসভার বিধানসভার খেলা তৃণমূল বিজেপির খেলা। এর পেছনে ইলেকশন কমিশন, রাজ্যের ইলেকশন কমিশন আর এগুলো করছে কারা? এটা করে যাচ্ছে, মানে যা কিছু হচ্ছে আপনি এটা টাকার বিনিময়ে হচ্ছে। এবং এর একটা অংশ তৃণমূলের নেতাদের কাছে থাকে, আর একটা অংশ ঘুরপথে এখন যারা। এদিকে কল্যাণীতে এপিক কার্ড উদ্ধারের ঘটনায় এবার রিপোর্ট তলব করল কমিশন। রিপোর্ট তলব রাজ্যের সিইও দপ্তরের। কোথা থেকে এত এপিক তা জানতে চায় সিইও দপ্তর। জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। কল্যাণীতে এপিক কার্ড উদ্ধারে এবার রিপোর্ট তলব রাজ্যের সিইও দপ্তরের। কোথা থেকে এত এপিক কার্ড এলো তা জানতে চাওয়া হয়েছে। সেই রিপোর্টে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করল সিইও দপ্তর। প্রতিনিধি খালিদ জামাল আমাদের সঙ্গে রয়েছেন। খালিদ, রিপোর্টে কি কি জানতে চাওয়া হয়েছে? দেখো, গতকাল যেভাবে কল্যাণীতে দেখা গেল যে একজন ভবঘুরের তার কাছ থেকে প্রায় 100 অধিক এপিক কার্ড উদ্ধার হয়েছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। তারপরেই কিন্তু নোট নিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে যে কিভাবে একজন ব্যক্তির কাছে এতগুলো ভোটার কার্ড উদ্ধার হয়েছে এবং কোথায় থেকে এইসব ভোটার কার্ড এসছে, এই সমস্ত বিষয় নিয়ে চূড়ান্ত রিপোর্ট নিয়ে কিন্তু সেই রিপোর্টটা জমা দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট মুখ্য নির্বাচনী আধিকারিক
দপ্তরকে। তার কারণ হচ্ছে যে যেভাবে এত সংখ্যক ভোটার কার্ড কিভাবে তার কাছে এলো, কোথায় থেকে এলো এবং কারা এই ভোটার কার্ড দিয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে তথ্য চেয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে এই বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে জেলা নির্বাচনী আধিকারিক এবং সেই তদন্ত করার পরে সেই রিপোর্টটা তিনি মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে জমা দেবেন বলে আমরা খবর পাচ্ছি। সঙ্গে থাকো খালিদ। এসআইআরে বড় স্বস্তি বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য স্বস্তির খবর। ভিন রাজ্য থেকে আসতে হবে না পরিযায়ী শ্রমিকদের, সেখানে বসেই অনলাইনে এসআইআরে অংশ নিতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত জানবো, প্রতিনিধি খালিদ জামাল রয়েছেন আমাদের সঙ্গে। খালিদ, পরিযায়ী শ্রমিকদের জন্য তো বড় স্বস্তির খবর। একেবারে দেখো, এই প্রথম কিন্তু এই ব্যবস্থাপনা করছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। তার কারণ হচ্ছে ভিন রাজ্যে কর্মক্ষেত্রে বিভিন্ন শ্রমিকরা কিন্তু কাজ করেন এবং সেখান থেকে কাজ ছেড়ে পশ্চিমবঙ্গে আসা তাদের জন্য কিন্তু একেবারে অসম্ভব হয়ে দাঁড়ায়। তার কারণ হচ্ছে অনেক সময় যেখানে কাজ করেন তারা তাদেরকে ছাড়েন না, আবার অন্য সময় কাজ ছাড়লে তাদের টাকা পাওয়া যায় না। এই সমস্ত সমস্যার সম্মুখীন তাদের হতে হয় এবং সেইভাবে লক্ষ্য রেখে কিন্তু মানবিক একটা চিন্তা ভাবনার মধ্যে দিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে আর ভিন রাজ্যে থাকা পশ্চিমবঙ্গে যারা পরিযায়ী শ্রমিকরা রয়েছে তাদেরকে এসআইআর প্রক্রিয়ার চালু হওয়ার সময় তাদেরকে আর এসে এনুমিরেশন ফর্ম এখানে এসে আর জমা দিতে হবে না, সশরীরে জমা দিতে হবে না। তারা অনলাইনেই সমস্ত যে নথিপত্র রয়েছে বা ফর্ম ফিল আপ রয়েছে, এনুমিরেশন ফর্ম ফিল আপ রয়েছে, অনলাইনে তারা করতে পারবেন। এই সুযোগ সুবিধা তারা কিন্তু তাদেরকে প্রদান করবেন। শুধু তাই নয়, তার জন্য রীতিমতো প্রত্যেকটা সংবাদ মাধ্যমের বিজ্ঞাপন প্রকাশ করা হবে। সে বিজ্ঞাপন প্রকাশ করেই কিন্তু যারা ভিন রাজ্যে যে সমস্ত শ্রমিকরা রয়েছে সেই রাজ্যের সংবাদ মাধ্যমে সেই বিজ্ঞাপন প্রকাশ করা হবে বলে কিন্তু জানানো হচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের পক্ষ থেকে। সঙ্গে থাকো খালিদ। মুখ্য নির্বাচনী আধিকারিকের তৎপরতা তুঙ্গে এবার রবিবারও খোলা থাকছে সিইও দপ্তর। এসআইআর প্রস্তুতি প্রক্রিয়া শেষ করতেই এই তৎপরতা বলে জানা যাচ্ছে। বিস্তারিত জানবো, প্রতিনিধি খালিদ জামাল রয়েছেন আমাদের সঙ্গে। খালিদ, দেখো, আমরা জানি যে ইতিমধ্যে রাজ্যে কিন্তু বিভিন্ন সরকারি দপ্তর যেখানে রয়েছে সেখানে কিন্তু ছুটি চলছে, কিন্তু তারপরেও যে তৎপরতা দেখা যাচ্ছে যে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর ছুটি দিনেও কিন্তু খোলা থাকছে। অর্থাৎ যে তৎপরতা শুরু হয়েছে গতকালের যে বৈঠকের পরে যে তৎপরতা আমরা নজরে দেখছি, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু দেখা যাচ্ছে যে রবিবার দিনও কিন্তু খোলা থাকছে সিইও দপ্তর এবং রবিবার দিনেও কিন্তু যারা আধিকারিকরা রয়েছেন, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকরা রয়েছেন, যারা যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু দপ্তরে আসবেন এবং অন্য যেসব আধিকারিকরা রয়েছেন তারাও আসবেন, যাতে এই যে প্রক্রিয়া দ্রুত শেষ করতে বলা হয়েছে চলতি মাসের মধ্যে, সেই প্রক্রিয়া যাতে শেষ করা হয়। এবং তার পাশাপাশি একেবারে সিইও দপ্তর থেকে জেলা নির্বাচনী আধিকারিক থেকে নিয়ে ইআরও, এইআরও, বিএলওদের সঙ্গে কিন্তু যোগাযোগ রাখা হচ্ছে, যাতে এই কাজকর্ম যত দ্রুত সম্ভব শেষ করা হলে তারপরেই কিন্তু এসআইআর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এই রাজ্যে চালু হতে পারে। তার জন্যই কিন্তু এই তৎপরতা বাড়লো মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। ধন্যবাদ খালিদ। 4:24 আপাতত এখানেই শেষ করছি, ফিরছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন।